সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের প্রাণীবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সুস্থতা কামনা করে শুরু করছি। আমি নাইলা হক, সহযোগী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আমাদের আজকের প্রাণীবিজ্ঞান ক্লাসের বিষয়বস্তু প্রাণী পরিচিতি, রুই মাছ। আমরা রুই মাছের বৈজ্ঞানিক নাম জানি, তার নাম ল্যাবিও রোহিতা। এখানে আমরা তিনটা মাছ দেখতে পাচ্ছি, রুই, কাতলা এবং মৃগেল। তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে এই মাছগুলো সবাই, এদেরকে আমরা কার্প জাতীয় মাছ বলি। কার্প জাতীয় মাছের কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে, যেমন এদের সারা দেহ সাইক্লয়েড আইস দ্বারা আবৃত, এদের দেহ মাকো আকৃতির, এদের মাথায় কোনো আইস থাকে না, লেজ হোমোসার্কেল, এবং এরা অর্থনৈতিকভাবে একটি দেশের পুষ্টি চাহিদা মেটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা সাধারণত বদ্ধ জলাশয়ে এদেরকে চাষ করা হয়, কিন্তু এদের প্রজনন হয় উন্মুক্ত জলাশয়ে, খরস্রোতা নদীতে, অর্থাৎ স্রোতে এরা প্রজনন সম্পন্ন করে। এরপর আমরা চলে যাচ্ছি রুই মাছের শ্রেণীতাত্ত্বিক অবস্থানে। লক্ষ্য করো এর ফাইলাম কর্ডাটা। রুই মাছ কিন্তু কঠিনাস্থি মাছ। আমরা কিন্তু মাছদের জানি তরুণাস্থি মাছ আছে, কঠিনাস্থি মাছ আছে, কিন্তু স্বাদুপানির মাছটা সাধারণত কঠিনাস্থি। এবং রুই মাছ কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য আমরা যদি লক্ষ্য করি, ভ্রূণ অবস্থায় যাদের নটোকর্ড থাকে, যাদের পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু আছে এবং গলবিলীয় ফুলকারন্ধ্র আছে। সাবফাইলাম ভার্টেব্রাটা আমরা সেই সমস্ত প্রাণীদের বলি যাদের নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এদের ক্লাস অ্যাক্টিনোপটেরিজি ক্লাসের প্রাণীদের অর্থাৎ মাছদের রশ্মিযুক্ত পাখনা বিদ্যমান। এদের অর্ডার সাইপ্রেনিফর্মিসের প্রাণীর দেহের পাশে লেটারাল লাইন বা সংবেদী অঙ্গ পার্শ্বরেখা বিদ্যমান। এদের মাথা থেকে লেজের শেষ প্রান্ত পর্যন্ত দেহের দুপাশে পার্শ্বীয় রেখা থাকে। এদের ফ্যামিলি হচ্ছে সাইপ্রেনিডি পরিবারের অন্তর্গত প্রাণীদের অর্থাৎ মাছদের গলবিলীয় দাঁত উপস্থিত থাকে। এদের জেনাস হচ্ছে ল্যাবিও এবং স্পেসিস হচ্ছে ল্যাবিও রোহিতা। রুই মাছের শ্রেণীতাত্ত্বিক একটা ছবি দেখতে পাচ্ছ, এটা রুই মাছের একটা গঠন আমরা একটু আলোচনা করব। রুই মাছের ছবি একটা দেওয়া আছে। রুই মাছ সাধারণত পানির মধ্যম স্তরে বসবাস করে। এরা কিন্তু খাদ্য হিসাবে শাকাশী বা উদ্ভিদভোজী, তবে এরা যখন পোনা থাকে তখন এদের খাদ্য প্লাঙ্কটন, সেটা উদ্ভিদ ফাইটোপ্লাঙ্কটনও হতে পারে অথবা জুপ্লাঙ্কটনও হতে পারে। এদের পুরো দেহকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, মস্তক, দেহকাণ্ড এবং লেজ। লক্ষ্য করো দেহকাণ্ডের মধ্যবর্তী অংশটা প্রশস্ত এবং মস্তক এবং লেজ অংশটা ক্রমান্বয়ে শুরু হয়েছে। এই ধরনের আকৃতিকে বলা হয় মাকো আকৃতির। এদের সারা দেহ সাইক্লয়েড নামক আইস দ্বারা আবৃত এবং এই সাইক্লয়েড আইসগুলো আকারে গোলাকার। আমরা পরবর্তীতে তার গঠন সম্পর্কে আলোচনা করব। এছাড়া সারাটা দেহ এদের মিউকাস গ্রন্থি দ্বারা আবৃত এবং পিচ্ছিল থাকার কারণে এবং মিউকাস আবরণ থাকার কারণে এদের দেহে পরজীবীর আক্রমণ থেকে এরা নিজেদেরকে রক্ষা করতে পারে। এছাড়া এদের এই সাইক্লয়েড আইস এদের দেহের বহিঃকঙ্কাল হিসাবে কাজ করে, দেহকে বাইরের যে কোনো আঘাত থেকে রক্ষা করে এবং দেহকে সুরক্ষিত রাখে। এদের কতগুলো পাখনা আছে, জোড় পাখনা এবং বেজোড় পাখনা। দেখতে পাচ্ছ পিঠের দিকে বা পৃষ্ঠ অঞ্চলে পৃষ্ঠ পাখনা, বক্ষ অঞ্চলে বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা। এদের পুচ্ছ পাখনা হোমোসার্কেল ধরনের। এদের শরীরে
অপারকুলামের পর থেকে একদম শরীরের দেহের শেষ প্রান্ত পর্যন্ত অংশকে এ পাশে একটা দেহের দুপাশেই পার্শ্বীয় রেখা বা লেটারাল লাইন বিদ্যমান। এটা সংবেদী অঙ্গ হিসাবে কাজ করে। এদের দেহের পায়ু পাখনার ঠিক এখানে পায়ুছিদ্র বিদ্যমান। 3টি ছিদ্র ক্রমান্বয়ে থাকে: পায়ুছিদ্র, জনন ছিদ্র এবং রেচন ছিদ্র। পায়ুছিদ্র থেকে শুরু করে বা পায়ু থেকে শুরু করে দেহের শেষ প্রান্ত পর্যন্ত অংশকে বলা হয় লেজ। এদের দেহের বহি অঙ্গ সংস্থান সম্পর্কে আমাদের একটু মোটামুটি ধারণা হলো। তবে এখানে বলে রাখা ভালো, তার অন্তঃকঙ্কাল কিন্তু কঠিনাস্থি নির্মিত। আমরা কিন্তু জানি যে মাছ দু ধরনের হতে পারে, তরুণাস্থি বিশিষ্ট মাছ এবং কঠিনাস্থি বিশিষ্ট মাছ। সাধারণত এই স্বাদুপানির মাছগুলো এরা হচ্ছে কঠিনাস্থি বিশিষ্ট। আমরা এর বহি অঙ্গ সংস্থান সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা হলো। আমরা এর পরবর্তীতে চলে যাব তার আইসের গঠন সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছ একটা রুই মাছের আইস দেওয়া হয়েছে। এই আইসকে বলা হয় হচ্ছে সাইক্লয়েড আইস। এই সাইক্লয়েড আইসের দুটো অংশ, একটা হচ্ছে নিচের অংশ দেখতে পাচ্ছ, উপরের অংশ দেখতে পাচ্ছ। এই অংশটাকে চিহ্নিত করা হয়েছে প্রথিত অংশ, অর্থাৎ রুই মাছের ত্বকে এই অংশটা প্রথিত থাকে। এই অংশটা তন্তুময় যোজক টিস্যু দ্বারা তৈরি। আর এই অংশটাকে আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে ডেন্টিন নির্মিত এবং এটা রুই মাছের আবরণ হিসাবে কাজ করে। এবং টালি যেমন করে ছাদে বসানো থাকে, এই আইসগুলো একটার সাথে আরেকটা এরকম বসে রুই মাছের বহিঃকঙ্কাল বা একটা আবরণ তৈরি করে। লক্ষ্য করো যে ঠিক এই আইসের, সাইক্লয়েড আইসের মাঝখানে যে অংশটা আছে যাকে বলা হয় ফোকাস বা নিউক্লিয়াস, এবং এর চারপাশে খাদ আছে এবং কতগুলো রেখা দেখতে পাচ্ছ। এই রেখাগুলোকে বলা হয় সার্কুলি। বহু বচনে বলি সার্কুলি, এক বচনে বলি সার্কুলাস। এগুলো অস্থি স্তরীভূত হয়ে এই দাগগুলো তৈরি হয় বা রেখাগুলো তৈরি হয় দেখে এর নাম হচ্ছে সার্কুলাস। আবার এরা বৃদ্ধি রেখা হিসাবে চিহ্নিত, অর্থাৎ রুই মাছের বয়স নির্ণয় করা যায় এই রেখাগুলো দিয়ে। যেহেতু বছরে একটি করে রেখা বাড়ে, এই জন্য এদেরকে অনেক সময় অ্যানুলাসও বলা হয়। এই রেখাগুলো ছাড়া এটা হচ্ছে একটা রুই মাছের আইসের গঠন, এবং রুই মাছের বহিঃকঙ্কাল হিসাবে এই আইসগুলো কাজ করছে। এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। আমরা রক্ত সংবহন তন্ত্র পড়তে গেলে লক্ষ্য রাখবো রক্ত হৃৎপিণ্ড এবং রক্তবাহিকা এ নিয়ে রক্ত সংবহন তন্ত্র গঠিত হয়। রুই মাছের রক্তের বিশেষত্ব হচ্ছে এর রক্তে রক্তরস থাকে, রক্তকণিকা থাকে, তবে শুধুমাত্র লোহিত এবং শ্বেত রক্তকণিকা বিদ্যমান, এবং এদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস বিদ্যমান। এদের হৃৎপিণ্ডের মধ্যে বিশেষত্ব হচ্ছে এদের 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এবং হৃৎপিণ্ডের মধ্য দিয়ে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই বাহিত হয়। এই জন্য এদের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট। আরেকটা দিকে লক্ষ্য করো, এখানে একটা চিত্র দেওয়া আছে যেটা হচ্ছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের একটা সাধারণ চিত্র। নীল রঙের অংশটা দিয়ে বোঝানো হচ্ছে যে এখান দিয়ে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। লাল অংশ দিয়ে বোঝানো হচ্ছে এখানে শুধুমাত্র অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয়। সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শিরা পথে হৃৎপিণ্ডে প্রবেশ করে এবং হৃৎপিণ্ড থেকে ধমনী পথে ফুলকায় যায়। ফুলকা হচ্ছে রক্ত পরিশুদ্ধ অর্থাৎ গ্যাসীয় বিনিময় স্থান। সেখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হয় এবং সেটা আবার সারা দেহে অক্সিজেনকে পরিবহন করে নিয়ে আসে। আবার সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এসে হৃৎপিণ্ডে ফেরত আসে। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত শুধুমাত্র এক মুখে গমন করে। এজন্য এদের হৃৎপিণ্ডকে বলা হয় এক চক্র হৃৎপিণ্ড।
আমরা যদি অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের সাথে এদেরকে তুলনা করি তাহলে দেখব মাছ ছাড়া অন্যান্য সমস্ত ভার্টেব্রেট প্রাণীরই দ্বিবর্তনী চক্র দেখা যাবে। আর হৃৎপিণ্ড হচ্ছে দ্বিবর্তনী চক্র, অর্থাৎ রক্ত যখন পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়ে রক্তকে আবার হৃৎপিণ্ডে ফেরত আসে, কিন্তু মাছের ক্ষেত্রে পরিশুদ্ধ রক্ত আবার হৃৎপিণ্ডে ফেরত আসে না। এখানে বাম পাশে দেখতে পাচ্ছ একটা ছবি হৃৎপিণ্ডের গঠন। এখানে আছে সাইনাস ভেনোসাস, তারপরে আছে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল এবং বালবাস আর্টেরিওসাস। এখানে তিনটি কপাটিকা এখানে লক্ষ্য করা যায়। সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝখানে বিদ্যমান থাকে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যে আছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। ভেন্ট্রিকল এবং বালবাস আর্টেরিওসাসের মধ্যে আছে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। এই কপাটিকাগুলো নিয়ন্ত্রণের ফলে রক্ত শুধুমাত্র এক মুখে গমন করে। এখানে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্তের গতিপথকে আমরা লক্ষ্য করছি যে প্রথমে সাইনাস ভেনোসাস, তারপর অ্যাট্রিয়াম, সেখান থেকে যায় ভেন্ট্রিকল, তারপর বালবাস আর্টেরিওসাস এবং বালবাস আর্টেরিওসাস থেকে সরাসরি রক্ত চলে যায় ধমনীর মাধ্যমে ফুলকায়। এটাই হচ্ছে রক্ত সংবহনের তাদের একটা সাধারণ গতিপথ। আমাদের এবার দেখতে পাচ্ছ রুই মাছের ধমনীতন্ত্র। ধমনীতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতন্ত্র এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতন্ত্র। এখানে দেখবে আমরা চিত্রে দেখতে পাচ্ছি রুই মাছের একটা হৃৎপিণ্ড দেখা যাচ্ছে। এই হৃৎপিণ্ড থেকে চারটা নালী বের হয়েছে, চারটা ফুলকায় গেছে। প্রথম ফুলকা, দ্বিতীয় ফুলকা, তৃতীয় ফুলকা এবং চতুর্থ ফুলকা। হৃৎপিণ্ড থেকে বালবাস আর্টেরিওসাস, সেখান থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা পথে রক্ত গেছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। প্রথম ফুলকায় প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী প্রবেশ করেছে, দ্বিতীয় ফুলকায় দ্বিতীয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী প্রবেশ করেছে, তৃতীয় ফুলকায় গেছে তৃতীয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এবং চতুর্থ ফুলকায় গেছে চতুর্থ অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এইটুকুকে বলি আমরা, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে ফুলকাতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে নিয়ে গেল অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এরপরে আমরা দেখব বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই ফুলকা থেকে ফুলকায় গ্যাসীয় বিনিময় ঘটে এবং ফুলকা থেকে বিনিময়ের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্ত হয়ে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী পথে সারা দেহে বিস্তৃতি লাভ করে। প্রথম ফুলকা থেকে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, দ্বিতীয় ফুলকা থেকে দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, তৃতীয় ফুলকা থেকে তৃতীয় বহির্বাহী এবং চতুর্থ ফুলকা থেকে চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী অভিন্ন পথে একসাথে মিলিত হয়ে একটা ধমনীতে প্রবেশ করে এবং ধমনী তৈরি করে, যার নাম হচ্ছে লেটারাল ধমনী। মাছের মাথার দুই পাশে ফুলকা থেকে দুইটি লেটারাল ধমনী তৈরি হয়ে একটি উপবৃত্তাকার গঠন সৃষ্টি করে, যার নাম সার্কুলাস সেফালিকাস। এর উপরের দিকে থাকে ক্যারোটিড ধমনী, যা মস্তকে বা মাথার উপরের অংশে রক্ত সরবরাহ করে, এবং নিচের দিকে থাকে ডরসাল অ্যাওর্টা, যা দেহের নিচের দিকে রক্তকে নিয়ে যায়। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে প্রথম ফুলকা থেকে যে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী তৈরি হয় তার একটা শাখা সিউডোব্রাঙ্কে যে রক্ত সরবরাহ করে, এবং এখানে হাইওয়েড ধমনী আছে এবং তার উপর থেকে সৃষ্টি হয়েছে অপথ্যালমিক ধমনী। এখানে আরেকটু কথা বলবো যে ডরসাল অ্যাওর্টা নিচের দিকে নেমেছে এবং এটা কিন্তু সাবক্ল্যাভিয়ান ধমনী, সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, রেনাল ধমনী, ইলিয়াক ধমনী, কডাল ধমনী, প্যারাইটাল ধমনী এই কয়েকটি শাখায় বিভক্ত এবং দেহের বিভিন্ন জায়গায় এরা রক্ত সরবরাহ করে।
এভাবেই আমরা কিন্তু অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীকে বর্ণনা করতে পারি। এর পরবর্তীতে আমরা দেখব তার শিরাতন্ত্র। এবার দেখতে পাচ্ছ রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের একটি অংশ শিরাতন্ত্র। শিরাতন্ত্রের সংজ্ঞা বলতে গেলে আমরা বলতে পারি যে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে যে নালীগুলোর মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত ফেরত আসে সেই তন্ত্রকে বলা হয় শিরাতন্ত্র। রুই মাছের শিরাতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র আর একটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। সিস্টেমিক শিরাতন্ত্র খুব সহজভাবে সারা দেহ থেকে বিভিন্ন অর্গান থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে যখন সরাসরি হৃৎপিণ্ডে এসে উপনীত হয় তখন সেই ধরনের তন্ত্রকে বলা হয় সিস্টেমিক শিরাতন্ত্র। আর পোর্টাল শিরাতন্ত্র বলতে আমরা বুঝি যখন কোনো দেহ অঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে রক্তনালী অন্য আরেকটি অঙ্গে প্রবেশ করে এবং পুনরায় কৈশিক জালকে বিভক্ত হয়, সেই ধরনের তন্ত্রকে বলা হয় পোর্টাল তন্ত্র। রুই মাছের ক্ষেত্রে আমরা দু ধরনের পোর্টাল তন্ত্র দেখতে পাই, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল আর একটা হচ্ছে রেনাল পোর্টাল। আমরা প্রথমেই দেখি, চিত্রটাকে একটু লক্ষ্য করি। এটা হচ্ছে রুই মাছের শিরাতন্ত্রের চিত্র। একটু দেখো যে সিস্টেমিক শিরাতন্ত্রের একজোড়া জুগুলার শিরা, একজোড়া কার্ডিনাল শিরা এবং একজোড়া বিভিন্ন নিচের দিক থেকে রেনাল শিরা, তারপর জেনিটাল শিরা, সেগমেন্টাল শিরা, এগুলো থেকে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরার মাধ্যমে এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরার মাধ্যমে এসে এখানে ডাক্টাস কুভিয়েতে প্রবেশ করে। ডাক্টাস কুভিয়ে এবং উপরের দিক থেকে জুগুলার শিরা এবং কার্ডিনাল শিরার মাধ্যমেও ডাক্টাস কুভিয়েতে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এসে প্রবেশ করে এবং সাইনাস ভেনোসাস পথে হৃৎপিণ্ডে প্রবেশ করে। এই অংশকে বলি আমরা সিস্টেমিক শিরাতন্ত্র। এবার যদি আমরা পোর্টাল শিরাতন্ত্র বর্ণনা করি তাহলে দেখতে পাবো যে দেহের মেসেন্টেরন থেকে, অর্থাৎ দেহের যে পরিপাকতন্ত্র আছে সেই পরিপাকতন্ত্র থেকে যকৃৎ পোর্টাল শিরা, পরিপাকতন্ত্র থেকে যকৃৎ পোর্টাল শিরা এসে যকৃতে প্রবেশ করে এবং যকৃতে এসে এটা আবার কৈশিক জালুকায় বিভক্ত হয়। এই ধরনের তন্ত্রকে বলা হয় যকৃৎ বা হেপাটিক পোর্টাল তন্ত্র। আবার নিচের দিকে আরেকটা লক্ষ্য করো, কডাল শিরা থেকে এসে দুটি শাখায় বিভক্ত হয়, একটি হচ্ছে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, আরেকটি বাম দিকে এসে আবার এই জায়গাটা হচ্ছে বৃক্কের অংশ, বাম দিকেরটা এসে বৃক্কে রেনাল পোর্টাল শিরা হিসাবে বৃক্কে প্রবেশ করে। এই অংশটাকে বলা হয় হচ্ছে রেনাল পোর্টাল শিরা। আবার বৃক্ক থেকে পশ্চাৎ কার্ডিনাল শিরা পথে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে ডাক্টাস কুভিয়েতে যে হৃৎপিণ্ডে ফেরত যায়। কাজেই আমরা রুই মাছের শিরাতন্ত্রে হেপাটিক এবং পোর্টাল এই দুই ধরনের, রেনাল এই দুই ধরনের পোর্টাল তন্ত্রকে লক্ষ্য করলাম। এভাবেই আমরা শিরাতন্ত্রকে বর্ণনা করতে পারি। তবে এই চিত্রটাকে যদি একটু চিহ্নিত চিত্রটা যদি একটু ভালো করে দেখো তাহলে আমি বলবো আমাদের চিহ্নিত চিত্রটাকে খুব ভালো করে ছবি আঁকাটা শিখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের বর্ণনা করতে হবে। এবার আমি শেষ কথাটা বলছি যে প্রাণীবিজ্ঞানে যে কোনো তন্ত্রে আমাদের ছবিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব সহজে ছবি জানতে পারলে খুব সহজেই আমরা কিন্তু প্রাণীবিজ্ঞান সহজে আত্মস্থ করতে পারি এবং এটাকে কঠিন মনে করার কোনোই কারণ নেই। আমরা রুই মাছের বাকি অংশগুলো আমরা দ্বিতীয় ক্লাসে শেষ করব। আজকের মতো শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।